আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয়, শীতকালে মাছকে খাবার দিলে ভাইরাস হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়, ঘা হয়। আসলেই কি এটা সত্য, নাকি এটা আমাদের প্রচলিত একটা ধারণা? এবং যদি আসলে সত্য হয়েও থাকে তাহলে কিভাবে আসলে হয়? চলুন এই বিষয়গুলো আজকে সম্পূর্ণ আমরা ভিডিওতে জানব। দেখুন, আমরা সবসময় একটা কথা বলে থাকি, আমি নিজেও বলি, যে শীতকালে সাধারণত ক্যাটফিশ টাইপের মাছটা, বিশেষ করে শিং, মাগুর, পাবদা, ট্যাংরা এই জাতীয় মাছকে একটু বেশি পরিমাণে খাবার দিলে ফাঙ্গাল ইনফেকশন জনিত যে রোগগুলো এগুলো হতে পারে, বা ভাইরাস জনিত যে রোগগুলো এগুলো হতে পারে। তো দেখুন, এটার বিশদ কোনো আলোচনা কিন্তু কোনো ভিডিওতে আমি ওইভাবে করিনি। তো আজকে আমার মনে হয়েছে যে এই বিষয়টার উপরে একটা বিস্তারিত আলোচনা আমার করা দরকার। তো সেই বিষয়টাতে মাথায় রেখেই আমি এই বিষয়টাতে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দর্শক, শীতকালে মাছকে খাবার দিলে যদি মাছ ঠিকঠাক মতো খাবার খায়, সেই ক্ষেত্রে কখনোই মাছের ভাইরাস হবে না, সেটা যে মাছই হোক না কেন। ধরুন, শীতকালে তো রোগবালাই হওয়ার প্রবণতা একটু বেশি থাকে। তো সেই ক্ষেত্রে শীতকালে যদি আমরা খাবার দেওয়া টোটালি বন্ধ করে দিই, তখন মাছ কিন্তু আসলে খাবার গ্রহণ না করার কারণে একটা অপুষ্টিজনিত রোগে কিন্তু ভুগতে পারে। তো যখন তার নিজের পুষ্টির অভাব হবে, তখন সামান্য সামান্য রোগ হওয়ার যে প্রবণতা, সেটা থেকে কিন্তু তার বড় ধরনের একটা রোগ হয়ে যেতে পারে। সেটা হতে পারে, ধরুন, পর পাখনা পচা রোগ হতে পারে, সেটা মাছটার মোষ দাড়ি যেটা ক্যাটফিশের ভেঙে যায় সে রোগটা হতে পারে, তার ফুলকা পচা রোগ হতে পারে, সে শুকিয়ে যেতে পারে, তার আইসের গোড়ায় লালচে লালচে দাগ হয়ে যেতে পারে, যেটাকে আমরা ফাঙ্গাল ইনফেকশন বলি, ঘা হয়ে যেতে পারে, এবং আরও নানাবিধ রোগে সে আক্রান্ত হতে পারে। তো দর্শক, আমি আমার চাষ ব্যবস্থাপনায় দেখেছি এবং আমি এই বিষয়টা নিয়ে ব্যক্তিগতভাবে একটু রিসার্চ করেছি, একটু গবেষণা করেছি। আমি দেখেছি যে শীতকালে যদি মাছ ঠিকঠাক মতো খাবার খায়, পুকুরের পরিবেশ যদি ঠিকঠাক রাখা যায়, তাহলে মাছ আরও বেশি সুস্থ থাকে। তবে কিছু কিছু মুহূর্ত থাকে, যেমন দেখুন, আজকে যেমন প্রচণ্ড রকমের শৈত্যপ্রবাহ। আমি সকাল ভোরে সাতক্ষীরা জেলার চাষিভাইদের সাথে কথা বলেছি, রংপুরের চাষিভাইদের সাথে কথা বলেছি এবং কুমিল্লা জেলার চাষিভাইদের সাথে কথা বলেছি, যে কিছু কিছু জায়গাতে এরকম যে অল্প আকারে কিন্তু মাঝে মাঝে একটু একটু করে বৃষ্টি হচ্ছে এবং ভোর রাত থেকে একদম মেঘলা আবহাওয়া, কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে। আমার নিজের যে এলাকা ফরিদপুরের ভাঙ্গাতে, এইখানেও সকালে অল্প পরিসরে কিছু বৃষ্টি হয়েছে, মেঘলা ভাব, এবং সন্ধ্যা পর্যন্ত এখন অবধি কিন্তু আসলে সারাদিনে একটু রোদ আসেনি। তো এই রকম আবহাওয়াতে আমি বলবো কি, যে খাবারটা আপনারা নাই দেন, কারণ একদিন 2 দিন বা 7 দিন একটু কম খেলে, যে একটু কম গ্রোথ হলে কিন্তু আসলে আপনি পিছিয়ে যাবেন না। মাছেরও তো একটা আসলে পছন্দ অপছন্দের ব্যাপার আছে, ওয়েদারের একটা ব্যাপার আছে, আবহাওয়া জনিত একটা কারণে কিন্তু মাছের রুচিগত একটা পরিবর্তন আসলে ঘটবে, এটাই স্বাভাবিক। মানুষের যেমন আবহাওয়ার সাথে রুচিগত একটা পরিবর্তনশীলতা আসে, মাছেরও কিন্তু এরকমটা আসে। তো এইরকম শৈত্যপ্রবাহে হয় কি, আপনি খাবার দিলেন, ঠিকমতো খেলো না, এটা একটা সমস্যা না? খাবারগুলো থেকে গেলে কিন্তু পরবর্তীতে এইটাই সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো দেখুন, অনেক চাষিভাইরা যে কাজটা করেন, বিশেষ করে আমরা যে কাজটা করি, আমরা ক্যাটফিশ টাইপের, যেমন শিং, মাগুর, পাবদা, ট্যাংরা এই টাইপের মাছগুলোর সাথে কিন্তু আমরা কার্প জাতীয় মাছটা চাষ করি, যেটাকে আমরা বলি কার্প মিশ্র চাষ। তো দর্শক, এই কার্প মিশ্র চাষে দেখুন, আমরা কিন্তু অবশ্যই কার্প জাতীয় মাছের জন্য একটা ডুবন্ত ফিড দিই। তো চাষি ভাইরা যে কাজটা করেন, সবাই তো আর ট্রের ভিতর করে খাবার দেন না। আমরা যেমন করি কি, যে একটা ট্রে আবিষ্কার করেছি আমি নিজেই। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন, যে আমরা কিভাবে একটা ট্রে আবিষ্কার করেছি, ওইটার ভিতরে কিভাবে খাবার দিই, এবং ওইটার ভিতর কিন্তু নেমে দেখা যাবে যে আসলে খাবার কি পরিমাণে খেলো, কি পরিমাণে খেলো না, একটা আইডিয়া কিন্তু পাওয়া যাবে। কিন্তু আমি দেখেছি অনেক চাষি ভাই যে কাজটা করেন, একদম মাটিতে খাবার দিয়ে দেন। ভাই, আপনার পুকুরে যদি মাছের পরিমাণ একটু বেশি থাকে, মাছ তো প্রচুর মুভমেন্ট করে, এটা উইন্টার হোক আর সামার হোক, খাবার দিলে মাছ ওইখানে আসবে, হয়তো খাবে কম কিন্তু মুভমেন্ট করবে ওইখানটাতে বেশি। তখন কি হয়, যে খাবারটা একটা সময় পরে যখন গলে যায়, দ্রবীভূত হয়ে যায় পানির সাথে, মাছের মুভমেন্টের কারণে যদি ছোট পুকুর হয় তাহলে সারা পুকুরেই ছড়িয়ে যায়,
এবং যদি পুকুরটা একটু বড় সাইজের হয় তাহলে অনেকটা জায়গা নিয়ে দেখা যায় ছড়িয়ে যায়। এবং এই খাবারটা পরবর্তীতে মাছ না খেলে যে সমস্যাটা হয়, কাদার ভিতরে চলে যায় এবং সেইখান থেকে পরবর্তীতে কিন্তু বিশ্রী রকমের একটা গ্যাস হয় এবং সেই গ্যাসটা হতে হতে একটা সময় অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া টক্সিসিটি হয়ে অনেক সময় আমাদের মাছও মারা যায়। এবং কিছু কিছু চাষি ভাই দেখা যায় এরকম খারাপ আবহাওয়া বা শৈত্যপ্রবাহের ভিতরে আপনার ভাসমান ফিডটা দিচ্ছেন, ধরুন ক্যাটফিশ টাইপের মাছকেই দিচ্ছেন। তো আপনি যখন খাবার দেওয়া শুরু করলেন, কিছু মাছ মোটামুটি ভালোই খেলো এবং যখন আপনি দেখলেন যে ভালোই খাচ্ছে তখন আরও অনেক বেশি পরিমাণে দিয়ে দিলেন, খাবারটা আস্তে স্লো করে দিল। তো আপনি একটা সময় ধারণা করলেন সমস্যা নাই, যেহেতু প্রথমে খেয়েছে এগুলো আস্তে আস্তে করে খেয়ে ফেলবে, সমস্যা নাই, থাকবে না। কিন্তু মাছ কিন্তু খাবারটা খেলো না। ওই খাবারটা একটা দীর্ঘ সময় পানিতে ভেসে থাকলো, ভাসমান ফিডের কথা বলছি আমি। দীর্ঘ একটা সময় ভেসে থেকে একটা সময় কিন্তু তলিয়ে তার কিন্তু যাওয়ার সর্বশেষ জায়গা হচ্ছে পুকুরের তলায়। ভেসে থাকতেই যেহেতু খায়নি, ওইটা ডুবে গেলেও আর খাবে না। ওই খাবারটা একটা সময় পচে যাবে, পচে গিয়ে গলে যাবে, গলে গিয়ে মাটির সাথে মিশে যাবে এবং একটা পর্যায়ে এরকম হতে হতে দেখা যায় যে পুকুরে একটা গ্যাস তৈরি হয়। এই গ্যাসটা যখন পরিমাণে বেশি হয়ে যায় তখন এটা অ্যামোনিয়া হয়ে যায়। তো এই অ্যামোনিয়া যখন হয়ে যায়, দেখুন মাছের রোগটা কোথার থেকে আসে, এইখান থেকেই মূলত রোগটা আসে। এবং কিছু চাষি ভাই আছেন কি করেন, জানা নাই বা বোঝা নাই, কোনো অভিজ্ঞতা নাই, সমানে শুধু খোল দিয়ে যাচ্ছেন। এই শৈত্যপ্রবাহের ভিতরে ভাই খোল ছিটাই দিচ্ছেন, চিটাগুড় দিয়ে মিলাই খোল দিয়ে দিচ্ছেন, আটা দিয়ে ইউরিয়া দিয়ে দিচ্ছেন, যা মন চাচ্ছে তাই দিচ্ছেন। যা দিচ্ছেন তা ঠিকঠাক মতো মাছ খাচ্ছে না, ওইগুলো চলে যাচ্ছে পুকুরের তলায়। এবং শৈত্যপ্রবাহের ভিতরে বা শীতের সময় সূর্যের আলো কিন্তু পুকুরে কোনো কোনো সময় 3 দিন 4 দিন লাগেও না। আবার অনেক চাষি ভাই তো দেখা যায় ঠিকঠাক মতো হররাটাও টানেন না, ফলে ওই খাবারগুলো কিন্তু আর প্রাকৃতিক খাদ্যেও কনভার্ট হতে পারে না, ওইটা একটা পচনশীল পদার্থে পরিণত হয়ে যায় কাদার সাথে মিশে থাকতে থাকতে। পরবর্তীতে কি সমস্যাগুলো হয় দেখেন, যে সাধারণত গরমের সিজনে যখন আমরা মাছ চাষ করি, পুকুরে একটু সমস্যা হলেই কিন্তু মাছ ভেসে ওঠে, খাবি খায় ভোর রাতে, তাই না? কিন্তু ভাই শীতের সিজনে কিন্তু খাবি খায় না। কেন খায় না? কারণ শীতের সময় পানিতে যে দ্রবীভূত অক্সিজেন থাকে ওইটা একটু পরিমাণে পানি বেশি ধরে রাখতে পারে, এই জন্য তার অস্বস্তি হয়। তার গ্যাসের সমস্যা হলে সে অস্বস্তি বোধ করে, কিন্তু সে ভাসে না, অক্সিজেন পাচ্ছে কিন্তু অস্বস্তি হচ্ছে। হ্যাঁ, এইটা একটা বিষয় ঘটে। দেখুন গরমের সিজনে যদি একটু অ্যামোনিয়ার পরিমাণ বেশি হয়ে যায়, আমরা কিন্তু নানান ধরনের সিগন্যাল পাই। যেমন ধরেন আমাদের সিলভার জাতীয় মাছগুলো মাঝে মাঝে কিছু মারা যায়। আবার অনেক সময় দেখা যায় আমাদের পুকুরে গ্রাস কাপ মাছ যদি থাকে ওইগুলো মাঝে মাঝে 2-1টা মরে। অথবা যেদিন আসলে বিপদ হবে সেই দিন ভোর রাত সন্ধ্যা রাতেই কিন্তু 8টা-9টার দিকেই মাছগুলো ভেসে ওঠে। সবার আগে ভেসে ওঠে সিলভার কাপ এবং হচ্ছে কি গ্রাস কাপ বা ব্ল্যাক কার্প মাছ যদি থাকে এগুলাও, বিঘেট মাছ থাকলে এগুলাও সন্ধ্যা রাতে 8টা-9টার দিকে ভেসে ওঠে এবং মাঝ রাতের দিকে অন্য মাছ ভাসে এবং শেষ রাতে সব মাছই আর তুলনামূলক ভেসে ওঠে। কিন্তু ভাই এই যে অবস্থাটা, এই যে লক্ষণটা, এটা কিন্তু শীতের সময় হয় না। শীতের সময় যদি অতিরিক্ত বাজে পরিস্থিতি না হয়, মোটামুটি অবস্থা যেটা আমরা গরমে আসলে সিগন্যাল পাই, শীতের সময় ওই সিগন্যালটা পাই না। শীতের সময় মাছ কী করে, যে ওই পরিবেশে বসবাস করতে করতে সে ওইটার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। একটা সময় গিয়ে দেখা যায় যে ওই অ্যামোনিয়ার যে ক্ষারতা বা অ্যামোনিয়ার যে দূষণগত একটা ব্যাপার থাকে বা ওই দূষণ ক্রিয়া যেটা, সেটার মাধ্যমে মাছ কী হয়, ফাঙ্গালি ইনফেক্ট হয়ে যায়। শিং মাগুর মাছগুলাতে দেখা যায় সাধারণত ক্ষতরোগ, ঘা হয়ে যায় স্কিনে। বিশেষ করে তার যে মাঝখানের শরীরের মাছ থেকে শুরু করে লেজের দিকে এরকম ঘা হয়ে যায়। পেটে যে পাখনার গোড়ায় ওইখানে ঘা হয়ে যায় শিং মাগুর মাছের। আবার ট্যাংরা মাছের মোচগুলা, যেগুলাকে আমরা দাড়ি বলি, ওইগুলা ভেঙে যায় অনেক সময়। পাবদা মাছের জায়গায় জায়গায় ঘা হয়ে যাবে। পাবদা মাছের প্রথম যে সমস্যাটা হয়, যে তার সামনের যে 2টা পাখনা থাকে পেটের সাথে, ওই পাখনা 2টার গোড়ায় প্রথমে লাল হয়, তারপরে তার সারা শরীরেই আস্তে 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 দাগ হয়ে মারা যায়। এবং লেজের উপরিভাগ, লেজটা যেরকম এরকম থাকে, ঠিক মাছ থেকে একটু লেজের একটু আগে এবং মাছ থেকে কিছুটা দূরে এই জায়গাটাতে দেখা যায় ঘা হয়, সাধারণত বেশি পাবদা মাছের বলছি। তো দর্শক, এই যে বিষক্রিয়া বা গ্যাসক্রিয়া বা অ্যামোনিয়ার যে একটা প্রভাব, এই প্রভাবটায় কি হয়, মাছ ভেসে ওঠে না, মাছ আমাদেরকে বুঝতে দেয় না। সেই পরিবেশেই দ্রবীভূত কিছু অক্সিজেন ভালো পায়, সে বসবাস করতে 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 একটা সময় সে ওইখানে টিকে থাকে, বিশেষ করে শীতের সিজনটাতে।
কিন্তু একটা সময় গিয়ে যখন সে আক্রান্ত হয়ে যায়, মরা শুরু হয়, তখন আমরা ভাবি যে ওই যে মাছকে খাবার দিয়েছি, ওই খাবার খাওয়ার কারণে মাছ আক্রান্ত হয়েছে। 100% ভুল ধারণা। শীতের সময় মাছ খাবার খেলে কখনোই আক্রান্ত হয় না। এটা আমার চাষ অভিজ্ঞতা থেকে আমি বলছি। শীতে মাছ খাবার খেলে মাছ বড় হয়, শীতে মাছ খাবার খেলে মাছ সুস্থ থাকে। কিন্তু আমাদের কিছু ভুলের কারণে আমরা যারা সাধারণত ডুবন্ত ফিডটা ঠিকঠাক মতো দিতে বুঝি না, বা যেই সময়টা ব্যবহার না করা উচিত সেই সময়ও করি, এবং লিকুইড খাবারটা আমরা যারা পরিমিত পরিমাণের অধিক না বুঝে ব্যবহার করি, এবং ভাসমান ফিডটা কোন পরিবেশে দেওয়া ঠিক কোন পরিবেশে দেওয়া ঠিক না এটা না বুঝে যারা আমরা ব্যবহার করি, তাদের পুকুরে সাধারণত এই সমস্যাগুলো হয়। এবং দেখুন, মৃগেল মাছের পেটের নিচে সাধারণত লাল লাল ছিটছিট দাগ হয়, কারফিউ মাছের রোগ, এবং পুকুরে ম্যাক্সিমাম মাছেরই কিন্তু রোগ হয়। এই রোগটা যে আসলে অ্যামোনিয়া থেকে হয়েছে সেটা বুঝবেন কিভাবে? আপনারা দেখবেন যে কালীবাউস মাছ, অরিজিনাল কালীবাউস মাছ যাদের পুকুরে আছে, দেখবেন যে কালীবাউস মাছের যে চোখ, এই চোখটা দেখবেন যে স্কিন থেকে একটু বাইরে বের হয়ে চলে আসছে। এবং মৃগেল মাছের সাধারণত যে ক্ষত রোগ হয় তার থেকে এই অ্যামোনিয়ার প্রভাবে যখন ক্ষত রোগ হয় তখন সেগুলো একটু আলাদা ধরনের হয়। আপনারা দেখবেন যে মৃগেল মাছের পেটের দিকে সিট 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 জায়গায় জায়গায় এক টানা লালটা হয় না, লালটা এখানে একটু এইখানে একটু এইখানে একটু, স্কিনেও দেখবেন এইখানে একটু এইখানে একটু এইখানে একটু আলাদা আলাদা করে। আমি আসলে ব্ল্যাক বোর্ডে যদি বা আর্ট করে আপনাদের দেখাতে পারতাম তাহলে খুব ভালো বুঝতে পারতেন। তো এই রকম কিন্তু হয়ে যায়, এবং কোনো কারণ ছাড়াই আসলে সিলভার, বিঘেট এবং কাতলা মাছগুলার ফুলকা পচা রোগ হয়ে যায়। আপনি কত সুন্দর আসলে আপনি সব কিছু করে রেখেছেন, আপনি অ্যামোনিয়ার ডোজ করেছেন, উপন্যাসক করেছেন, জীবাণুনাশক করেছেন, হররা টানতেছেন, কোনো সার ব্যবহার করেননি গত 2-3 মাসে এই শীত আসার পরে। তারপরেও ভাই কেন হঠাৎ করে আর সব কিছু ঠিকঠাক মতো নুন চুন করার পরেও কেন আপনার কাতলা মাছগুলা বা সিলভার ব্রিগেড মাছগুলাতে ফুলকা পচা রোগ হয়ে যাচ্ছে? এই রোগ হয়ে যাওয়ার কারণই একটাই, সে যে দিনভর তার ছাঁকনি কার্যটা যে সম্পন্ন করতে থাকে, করতে করতে দ্রবীভূত অক্সিজেন সে ঠিকই পায়, কিন্তু অ্যামোনিয়ার যে একটা ধকল থাকে সেই ধকলটার কারণে হচ্ছে গিয়ে তার এরকম করতে অসুবিধা হয়। এবং এই অসুবিধাটা থেকে তার শুধু কারণ ছাড়াই, কোনো অকারণে, শুধুমাত্র পুকুর অতিরিক্ত গ্যাস থাকার কারণে দেখবেন যে তার এইরকম এই ফুলকা পচা রোগটা তার হয়ে যায়। তো দর্শক, এই রকম পরিস্থিতি থেকে শীতে মাছকে হাত থেকে রক্ষা করার জন্য খাবারের সাথে সম্পৃক্ত যে সমস্যা, এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? ধরুন আপনার পুকুরে আপনি লিকুইড খাবার দিচ্ছেন, খৈল ভিজানো দিচ্ছেন প্রতিদিন সকালে, নির্দিষ্ট একটা জায়গাতে দিন। দুনিয়া ভরে আসলে ছড়িয়ে দেওয়ার দরকার নেই, পুরো পুকুরে ছিটিয়ে দেওয়ার দরকার নেই, নির্দিষ্ট একটা জায়গাতে দিন, যেন ওইখানে মাছ আসলে আপনি বুঝতে পারেন মাছ এসছে এবং খাবার খাচ্ছে। এবং আপনি যদি দেখেন যে খাবার খায় তাহলে আপনি নিজেই আসলে বুঝতে পারবেন, আর খাবার না খেলেও আপনি বুঝতে পারবেন। চাষিরা এই জিনিসগুলো বোঝে যে মাছ খাচ্ছে কি খাচ্ছে না, এটা একটা বিষয় গেল। আর সেকেন্ডলি হচ্ছে ডুবন্ত ফিড ব্যবহারের ক্ষেত্রে টু মাছ আসলে আপনাকে কেয়ারফুল হতে হবে। অনেক সচেতনতার সাথে ডুবন্ত ফিডটা কার্প মিশ্র চাষে, ক্যাটফিশের সাথে যারা কার্প চাষ করেন এইটা খুব যত্ন সহকারে দিবেন। এবং শুধুমাত্র ক্যাটফিশের সাথে না, যারা একক কার্প ফ্যাটেনিং করতেছেন তারাও এই বিষয়টা মাথায় রাখবেন। গ্যাসটা কিন্তু এখান থেকেই সৃষ্টি হয়। ট্রের মাধ্যমে দিলে বোঝা যায়, আজকে শৈত্যপ্রবাহ পড়ছে, আমি খাবার দিচ্ছি খাচ্ছে না, ঠিক আছে কালকে কমাই দিব, এখন মাটিতে দিলে তার বুঝতে পারবো না। এই জন্য ট্রেতে করে অবশ্যই ডুবন্ত ফিড দেবেন। খাবারও অপচয় হবে অনেক কম, এটা আপনার জন্য সাশ্রয়ী হবে। আর আপনি যখন ভাসমান ফিডটা দিচ্ছেন, খাওয়ার গতিবিধিটা ফলো করেন না। যদি দেখেন ভালো খাচ্ছে দেন, কিছু চাহিদা আছে ধরেন যে 1 বস্তা খাওয়ার, হাফ বস্তা দিয়ে দেন। বা চাহিদা আছে 50 কেজি খাবে, 20 কেজি দেন, সমস্যা কি? একটু কম গ্রোথ হোক না। এইরকম শৈত্যপ্রবাহ তো আর একটানা 2 মাস 3 মাস থাকবে না, হয়তো এই 2-3 দিন থাকবে, আবার হয়তো রোদ আসবে ঠিকঠাক মতো, আবার তখন খাবার টাবার ঠিকঠাক মতো দেন, আবার হয়তো 5 দিন থাকবে। এই টোটাল সব মিলিয়ে দেখা যায় যে পৌষ এবং মাঘ এই 2টা মাসই শৈত্যপ্রবাহ থাকে। এই 2 মাসে হয়তো সব মিলিয়ে 15 দিন শৈত্যপ্রবাহ থাকে। তো এই 15টা দিন মাছের গ্রোথ বেশি করতে গিয়ে মাছকে আক্রান্ত করে ফেলার থেকে ভালো না যে একটু সচেতন থাকা? এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, মাথায় রেখে সবসময় কাজ করার চেষ্টা করবেন। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যারা মনে করেন যে খাবার খেলে মাছ আক্রান্ত হয়, দেখুন আমি আমার এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে শিং মাগুর মাছটা উপরে উঠে এসে ক্যাটফিশ টাইপের মাছটা খাবার খেলে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা থাকে। এই কারণেই আসলে এই কথাটি বলেছিলাম, এই কথাটার বিশ্লেষণটা আজকে বললাম। এবং শৈত্যপ্রবাহে মাছকে খাবার যে ব্যবস্থাপনা, মাছকে আপনারা কিভাবে শৈত্যপ্রবাহে খাবার দিবেন সেই বিষয়ের উপর ইনশাল্লাহ আমরা একটা ভিডিও করার চেষ্টা করব। দর্শক,
আজকে আমি আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে শীতের সময় মানে শৈত্যপ্রবাহের ভিতরে মাছকে খাবার দিলে আসলে মাছ কি খাবার খেলে শীতে আক্রান্ত হয় কিনা? কখনোই আক্রান্ত হয় না। খাবার খাওয়া ভালো। শীতের সময় যদি ঠিকঠাক মতো মাছে খাবার খায়, ভাববেন যে এটা আল্লাহ পাকের একটা দয়া। হ্যাঁ, দয়া না থাকলে শীতে সবার পুকুরে মাছে খাবার খায় না। আর মাছের জাত ভালো না হলে তো শীতে খাবার খাবেই না। এটা একটা বিষয়। আমরা যেমন নদীর মাছ দিয়ে চাষ করি, তো আমাদের কার্প জাতীয় মাছগুলো দেখা যায় শীতের সময় ভালো খাবার খায় আল্লাহর রহমতে। যারা আমাদের কাছ থেকে মাছ নিয়ে গেছেন তারা অনেকের সময় ফোন করে বলেন যে রাজীব ভাই শীতের সময়ও সমানে খাবার খাচ্ছে। শুনলে আসলে ভালো লাগে। খাবার খেলে তো গ্রোথ হয়, কম আর বেশি। তবে খাবার না খেলে অতিরিক্ত খাবার দিয়ে পুকুরে পরিবেশ নষ্ট করা যাবে না। এই বিষয়গুলো খুবই মাথায় রেখে কাজ করতে হবে। তো যারা এতদিন ভাবতেন যে আসলে শীতের সময় খাবার দিলে মাছের ভাইরাস হয়, কিন্তু খাবার দিলে কেন ভাইরাস হয় সেই কারণটা আমি আশা করব আমার আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন। এবং আমি যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করেছি এই বিষয়টি নিয়ে আমি নিজে আসলে গবেষণা করে দেখেছি, এইটাই অরিজিনালি কারণ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, দেখে যদি উপকৃত হন, তাহলে আমার জন্য একটু দোয়া করবেন। এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখবেন, আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে আমাদের সাথে থাকবেন। এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ পাবেন। তাই সকল চাষিভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং শৈত্যপ্রবাহের ভিতরে মাছের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।